পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি শাহনাজ পারভিন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 10 আমরা শুরু করেছিলাম। আজ এটা হচ্ছে তোমাদের তৃতীয় লেকচার এই চ্যাপ্টারের ওপর। আশা করি আগের লেকচারগুলো তোমরা শুনেছো, ক্লাসগুলো ভালোভাবে দেখেছো এবং আজ আমরা আরও কিছু শিখব। গত দুদিন যা শিখেছি আজ আরেকটু বিশেষ কিছু শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটু মনে করিয়ে দেই, আমরা গত দুটো ক্লাসে অনেক কিছু শিখেছি, তাই না? আমরা শিখেছি অভাব কী, উপযোগ কী, তারপর উৎপাদন কী, উৎপাদনের উপাদান বলতে কী বোঝায়, হ্যাঁ, আর অনেক কিছু শিখেছি। তো যাই হোক, আজ শিখব হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কী, কত প্রকার, এদের বৈশিষ্ট্য কী, আমাদের বর্তমানে আমাদের দেশের অর্থনীতি কোন ব্যবস্থার উপর পরিচালিত হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা আসছি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি? অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে অনেক কিছুর সাথে জড়িত। আমরা গত দুটো ক্লাসে যা যা আলোচনা করেছি মোটামুটি সবগুলো বিষয় তোমাদের মাথায় কিন্তু থাকতে হবে যদি তোমরা অর্থনৈতিক ব্যবস্থাটা বুঝতে চাও। যেমন এখানে অর্থনৈতিক ব্যবস্থা দেখো, অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আসলে মূলত একটা কাঠামো, যে কাঠামোতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় বা অনেকগুলো বিষয় এখানে সম্পাদিত হয়, ঠিক আছে? তো কি কি বিষয় চলো আমরা দেখি। অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে এটা একটা কাঠামো যেখানে উপাদানের মালিকানা নির্ধারণ করা হয়। অর্থাৎ উৎপাদনের যে উপাদান লাগে, উৎপাদনের উপাদান বলতে কি বোঝায় সবার মনে আছে? উৎপাদনের উপাদান হচ্ছে 4টি। গত ক্লাসে আমরা পড়েছিলাম, চলো একটু রিভিউ করি। হ্যাঁ, একটি রিভিউ করি। উপাদান আমরা পড়েছিলাম 4টি। এক হচ্ছে ভূমি, 2 শ্রম, 3 মূলধন এবং ফাইনালি 4 হচ্ছে সংগঠন। এগুলো হচ্ছে উৎপাদনের উপাদান। অর্থাৎ যদি কোনো দ্রব্য উৎপাদন করতে হয় তবে এই 4টি বিষয় লাগবে। ভূমি লাগবে, শ্রমিকের শ্রম লাগবে, তার মূলধন লাগবে এবং এগুলো সবগুলো সমন্বয়কারী সংগঠন লাগবে এবং তারপরই কোনো কিছু উৎপাদিত হবে, তাই না? তো এই যে উৎপাদনের উপাদানগুলো, এগুলোর মালিকানা, এগুলোর মালিক কে? ঠিক আছে, এগুলোর মালিকানা নির্ধারিত হবে একটা ব্যবস্থায়, তাই না? যে মালিকটা কে, ব্যক্তি নিজে নাকি সরকার নাকি রাষ্ট্র নাকি অন্য কেউ। তারপর উৎপাদন প্রক্রিয়াটা কি হবে, অর্থাৎ কোন উপায়ে উৎপাদিত হবে জিনিসটা, সেটা। উৎপাদিত সম্পদের বন্টন, হ্যাঁ, যখন উৎপাদিত হয়ে যাবে সম্পদটি তখন এটা কাদের মাঝে বন্টন করতে হবে এবং কি প্রক্রিয়ায় এটা বন্টন করতে হবে সেটা। আর হচ্ছে ভোগ প্রক্রিয়া। ভোগ হচ্ছে কোনো কিছু ব্যবহার করা, যেমন আমরা কলম ব্যবহার করি, তার মানে আমরা কলম ভোগ করি। আমরা খাদ্য খাই, দ্যাট মিন্স আমরা খাবার ভোগ করি। তাহলে এই যে ভোগ প্রক্রিয়া, সেটা কোন প্রক্রিয়ায় ভোক্তা সেটা ভোগ করবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে কাঠামোতে সম্পাদন করা হয় যে ব্যবস্থায়, সেটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে দেখো, অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু 4টি বিষয় আলোচনা করা হয়। কয়টি বিষয়? 4টি বিষয়। নাম্বার 1, উৎপাদনের উপাদানের মালিকানা নির্ধারণ করা হয়। 2, উৎপাদন প্রক্রিয়া কি হবে সেটা আলোচনা করা হয়। নাম্বার 3, উৎপাদিত সম্পদের
বন্টন কিভাবে করতে হবে সেটা আলোচনা করা হয় এবং ভোগ প্রক্রিয়া কি হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হয়। তো যাই হোক, এই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। এবার আসো যে অর্থনৈতিক ব্যবস্থা, এই যে প্রসেসটা বা এই যে বিষয়গুলো আলোচনা করা হয় বা বিষয়গুলো সম্পাদন করা হয়, এটা কত ধরনের হতে পারে। উৎপাদন প্রক্রিয়া মূলত হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 2, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 3, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং 4, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে কত ধরনের হলো? 4 ধরনের হলো। নাম্বার 1 ধনতান্ত্রিক, নাম্বার 2 সমাজতান্ত্রিক, নাম্বার 3 মিশ্র সমাজ অর্থনৈতিক ব্যবস্থা, আর নাম্বার 4 হচ্ছে কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, তো আজ আমরা দুটো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটু বিস্তারিত পড়ব, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা কি, এদের বৈশিষ্ট্য কি, এবং এই দুটো অর্থনৈতিক ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা আমরা করব। ঠিক আছে, আচ্ছা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিছু বৈশিষ্ট্য আছে, দেখো। এক হচ্ছে উৎপাদনের উপকরণ মালিকানাধীন হবে। কি হবে? ব্যক্তি মালিকানাধীন। ঠিক আছে, মনে রাখবে এটা, ব্যক্তি মালিকানাধীন। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের যে উপকরণগুলো হবে সেটার মালিক সম্পূর্ণভাবে ব্যক্তি হবে, একজন ব্যক্তি বা গোষ্ঠী হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ যেমন ধরো তুমি কোনো বিজনেস করতে চাচ্ছ, তুমি ব্যবসা করতে চাচ্ছ যে কোনো কিছুর। এখন যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, তাই না, সবাই খুব আতঙ্কে আছে, বাহিরের কাজকর্ম অনেকটাই প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো তোমরা কেউ চিন্তা করলে যে তোমরা কিছু একটা করবে, ঘরে বসে বসে পড়াশোনার পাশাপাশি বাবা মাকে সাহায্য করার জন্য কিছু একটা করতে চাচ্ছ। তো ধরো তোমরা কেউ চিন্তা করলে যে আমি তো খুব ভালো রান্না করতে পারি, অথবা আমি খুব ভালো কেক বানাতে পারি, তো আমি একটা কেক হাউস দিতে পারি, আমি ফুড তৈরি করতে পারি, তাহলে এটা নিয়ে আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারি। তাহলে কি করবে? তুমি তোমার নিজস্ব মূলধন নিয়ে নিজস্ব শ্রম দিয়ে কি করবে? এগুলো উৎপাদন করবে এবং এগুলো বিক্রিও করবে, তাই না? তাহলে এই যে উৎপাদনের উপকরণগুলি সবগুলো কিন্তু তোমার নিজের। বুঝতে পেরেছ? তার মানে এই যে একটা ব্যবস্থা, যেটার মধ্য দিয়ে তুমি যাচ্ছ, সেটা কি আসলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ে যায়। কারণ তোমার উৎপাদনের উপকরণ কিন্তু সম্পূর্ণ তোমার, তাই না, ব্যক্তি মালিকানাধীন। বুঝতে পেরেছ? 2 হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে, যে কেউ ইচ্ছা করলে যে কোনো উদ্যোগ হাতে নিতে পারে, যেটা দিয়ে সে আয় করতে পারে। ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থার সাথে, অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে সে জড়িত হতে পারে। এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে। এরপর যেহেতু উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে, এখানে কিন্তু অবাধ প্রতিযোগিতাও আছে। অবাধ প্রতিযোগিতা মানে হচ্ছে যে এখানে কোনো সীমাবদ্ধতা নেই। বুঝতে পেরেছ? যেমন বাজারে হয় কি, একই ধরনের, যেমন ধরো চানাচুরের কথাই বলি, তো চানাচুর দেখবে যে একই চানাচুর, একটা প্রোডাক্ট চানাচুর, এর কিন্তু অনেকগুলো কোম্পানি কি করে, চানাচুর তৈরি করে, তাই না? দেখা যাবে কি যেন রুচি চানাচুর, বারবিকিউ চানাচুর, বম্বে সুইট চানাচুর, দেখো কতগুলো নাম, তাই না? এক একটা কোম্পানি, এক একজন উদ্যোক্তা কী করেছে, একই প্রোডাক্ট তারা তৈরি করেছে। এটা করেছে কেন? এটা করাতে কি হয়েছে জানো? এটা করাতে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। প্রত্যেকের টার্গেট থাকবে বাজারটা ধরার। এতে করে কি প্রত্যেকে
এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, ওর চেয়ে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানগত দিক এটা বিবেচনা করে তারা প্রোডাক্টটা বাজারে ছাড়বে বা তৈরি করবে। বুঝতে পেরেছো? এতে করে কি হয়? অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এখানে ভোক্তার স্বাধীনতা থাকে। আচ্ছা, ভোক্তা বলতে আসলে কি বোঝায়? ভোক্তা হচ্ছে যে ভোগ করে সেই হচ্ছে ভোক্তা। যেমন আচ্ছা, চানাচুরের কথা এসেছে। চানাচুর আমরা একটু আগে চানাচুরের কথা বলেছি। ধরো চানাচুর দিয়ে আমরা মুড়ি বানালাম, আমরা খেলাম, অর্থাৎ চানাচুর আমরা কি করলাম? ব্যবহার করলাম, ঠিক আছে, ঝালমুড়ি বানানোর কাজে। আমাদের খিদে লেগেছে, আমরা অভাব পূরণ করে কি করেছি? ঝালমুড়ি খেয়েছি, চানাচুর ব্যবহার করেছি। তাহলে আমরা হচ্ছে কি? ভোক্তা। বুঝতে পেরেছ? আচ্ছা, এই ব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা আছে, অর্থাৎ ভোক্তা ইচ্ছে মতো বাজার থেকে কি করতে পারে? তার পছন্দ মতো উপাদান সে ক্রয় করতে পারে। যতটুকু সে ইচ্ছে ততটুকু ক্রয় করতে পারে। মানে এর মধ্যে কোনো বাধা বিপত্তি, কোনো ধরনের সীমাবদ্ধতা, কোনো ধরনের বাধা নিষেধ কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভোক্তার স্বাধীনতা বুঝে গেলাম। এবার আসো সর্বাধিক মুনাফা অর্জন, একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু এখানকার উৎপাদনের উপকরণ সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন উৎপাদনের উপকরণগুলো, অর্থাৎ একজন ব্যক্তি তার সমস্ত কিছু সমস্ত উপকরণ ব্যবহার করে, সে শ্রম দেয়, সে উদ্যোগ গ্রহণ করে, হ্যাঁ, সে উৎপাদন করে জিনিসটা বাজারে বাজারজাত করে। তো এতে করে হয় কি? তার টার্গেট থাকে মুনাফা অর্জনের দিকে, অর্থাৎ সে কত বেশি লাভবান হতে পারে, সে কত বেশি বেনিফিট পেতে পারে, সেদিকে তার চিন্তা চেতনা থাকে। বুঝতে পেরেছ? সর্বাধিক মুনাফা অর্জনই আসলে কি ব্যক্তির একটা প্রধান টার্গেট থাকে এই অর্থনৈতিক ব্যবস্থায়। এতে করে একটু ঝামেলা হয়। ঝামেলাটা কি? এই সর্বাধিক মুনাফা অর্জন করতে গিয়ে ব্যক্তি গোষ্ঠী তারা চিন্তা করে যে যদি আমি যদি আমার উৎপাদন ব্যয়টা কমাতে পারি, হ্যাঁ, এবং আমার উৎপাদন ব্যয় যত হয়েছে তার চেয়ে বেশি মূল্যে বিক্রয় করতে পারি, তাহলে কিন্তু কি হবে? আমি বেশি বেনিফিটেড হব, আমি বেশি পরিমাণে কি করতে পারবো? আমি বেশি পরিমাণে বেনিফিটেড হব, ঠিক আছে, মুনাফা অর্জন করতে পারবো। এতে করে হয় কি? ব্যক্তি এটা করতে গিয়ে এর সাথে উৎপাদনের সাথে জড়িত যে শ্রমিক থাকে তাদের ন্যায্য মূল্য কিন্তু তারা দেয় না। অর্থাৎ শ্রমিককে তার শ্রম অনুযায়ী যে ধরনের পারিশ্রমিক দেওয়ার কথা, ব্যক্তি কিন্তু সে ধরনের পারিশ্রমিক দিতে চায় না। ঠিক আছে? কারণ তার চিন্তা চেতনায় থাকে যে আমাকে উৎপাদন ব্যয় কম রাখতে হবে, এবং সেই দিকে চিন্তা করে সে শ্রমিকের ন্যায্য মজুরি কম দেয়, তারা দিতে চায় না। এতে করে কি হয়? শ্রমিক শোষিত হয়, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় সম্পূর্ণ লাভবান হয় আসলে প্রকৃতপক্ষে ব্যক্তি। ঠিক আছে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, এবং এখানে রাষ্ট্র কিন্তু কোনো বাধা নিষেধ আরোপ করতে পারে না, এটা মনে রাখবে। ঠিক আছে? এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এবার আসো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে আসলে কি হয় বিষয়টা? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে এটার সম্পূর্ণ উল্টো বলতে পারো। অনেক পার্থক্য আছে দুটোর মধ্যে। যদি আমরা তুলনামূলক আলোচনা করতে চাই, সেক্ষেত্রে দেখব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক, ঠিক আছে, পার্সোনাল। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখো কি আছে এখানকার বৈশিষ্ট্য। চলো আমরা একটু পড়ি, তাহলে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারবো। এখানে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থাৎ
এখানে যে উপকরণ ব্যবহার করা হয় উৎপাদনে, এগুলোর মালিক থাকবে রাষ্ট্র। ঠিক আছে, জমি থাকবে রাষ্ট্রের, তারপর বিভিন্ন যন্ত্রপাতি যা উৎপাদনের কাজে ব্যবহার করা হবে এগুলোও রাষ্ট্রের। বুঝতে পেরেছ? শ্রমিক, সেটাও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। আচ্ছা, অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা থাকবে, অর্থাৎ এখানে যে কার্যাবলী সম্পাদিত হবে এখানে ব্যক্তির কোনো কি থাকবে না, অধিকার থাকবে না, ব্যক্তি নিজে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। এখানে নিয়ন্ত্রণ করবে হচ্ছে সরকার। সরকার বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন সিস্টেম দেখিয়ে দিবে, বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে, সেইভাবে এখানকার যে কার্যাবলীগুলো আছে এগুলো পরিচালিত হবে। ঠিক আছে, এরপর এখানে ভোক্তার কিন্তু স্বাধীনতা তেমন থাকবে না। তোমাদের আরেকটু বলি, যেমন ধরো খাদ্যের বিষয়টাই ধরো, খাদ্য ইচ্ছা করলে ভোক্তা ইচ্ছে মতো করতে পারবে না, তার মানে যতটুকু দরকার সে ততটুকু কিনে নিয়ে আসবে ভোক্তা। ঠিক আছে, এই জন্য এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে স্বাধীনতাটা ভোক্তা পেয়ে থাকে এখানে কিন্তু সেরকম স্বাধীনতা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপর অর্থনৈতিক কার্যাবলীতে এখানে রাষ্ট্রের প্রধান উৎস থাকে যে মানে প্রধান উদ্দেশ্য থাকে যে তার যে নাগরিক আছে, একটা দেশের বা একটা রাষ্ট্রের যে নাগরিক আছে সেই নাগরিকের মৌলিক চাহিদাগুলো কিভাবে পূরণ করা যাবে। মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর হচ্ছে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, এগুলো আর কি। তো এগুলো কিভাবে পূরণ করা যাবে এটা থাকে রাষ্ট্রের মেইন টার্গেট। হ্যাঁ, এবং সেই টার্গেট নিয়েই কিন্তু এখানকার অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিচালিত হয়। ঠিক আছে, অর্থাৎ প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ এবং সর্বাধিক কিভাবে কল্যাণ সাধন করা যায় সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এখানে রাষ্ট্র সব কিছু পরিচালনা করে, এখানে যে তোমার শ্রমিকদের ব্যবহার করে বিভিন্ন সেক্টরে, তো এই শ্রমিকদের কিন্তু যে পারিশ্রমিক বা মজুরি দেওয়া এটা কিন্তু রাষ্ট্র দিয়ে থাকে। ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবে এটা পরিচালিত হয় এবং এতে করে হয় কি শ্রমিকদের শোষিত হবার তেমন চান্স থাকে না। হ্যাঁ, শ্রমিকরা যে যার মানে পারিশ্রমিক ন্যায্য আর কি, যার যে হক আছে সেটা রাষ্ট্র দিয়ে দেয়। অর্থাৎ রাষ্ট্র এখানে একটা নীতিতে বিশ্বাস করে, সেটা হচ্ছে যে যার যার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে, যার যার যোগ্যতা অনুযায়ী সে পারিশ্রমিক পাবে, পরিশ্রম করবে সে পারিশ্রমিক পাবে, এই নীতিতে বিশ্বাসী, যার ফলে এখানে শ্রমিকদের কিন্তু শোষিত হতে হয় না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু রাষ্ট্রীয়ভাবে আয়টা বন্টন করা হয়, কে কতটুকু পাবে, তো সেক্ষেত্রে দেখা যায় সবার কথা চিন্তা করে যেহেতু বিষয়টা নির্ধারিত হয়, সম্পদের অপচয় এখানে কম হয় আর জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং ফাইনালি যেটা হয় সম্পদের যে সুষম বন্টন, হ্যাঁ, কেউ কম পেল কেউ বেশি পেল, বিষয়টা কিন্তু সেরকম না, এখানে সুষম বন্টনটা নিশ্চিত হয়। ঠিক আছে, তো এই হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়গুলো। তো দুটোর মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। হ্যাঁ, ব্যক্তি এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে, আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক। এখানে সরকার বা রাষ্ট্র এটা সম্পূর্ণ ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে, এখানে কিন্তু ব্যক্তির কোনো মানে অধিকার নেই এটা নিয়ন্ত্রণ করার। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন পার্থক্য। তো আশা করি যে তোমরা দুটো বিষয় বুঝতে পেরেছো, দুটো অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা বাসায় যেটা করবে, আগের লেকচারগুলোতে আমি বলেছি যে আমার এই ক্লাসটি শেষ করার পর তোমরা তোমাদের বই নিয়ে, টেক্সট বুক নিয়ে সোজা 10ম অধ্যায়ে চলে যাবে এবং আজকে যে টপিকটি আলোচনা করেছি এই টপিকটি তোমরা বাসায় খুব সুন্দর করে রিডিং পড়বে এবং রিডিং পড়তে গিয়ে যদি কোনো বিষয় কঠিন লাগে অথবা বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে
কমেন্ট বক্সও জানাতে পারো, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে, ওকে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। তো এ পর্যন্তই আজকের ক্লাস ছিল। আর ছোট্ট দুটি কথা বলে আমি ক্লাস শেষ করব। সেটা হচ্ছে কোভিড-19 আতঙ্ক কিন্তু দিন দিন বেড়েই চলছে। দেশের পরিস্থিতি কিন্তু একদম ভালো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার আগে হচ্ছে সুস্থতা। সুস্থ থাকা, সুস্থ থাকতে পারা, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল রহমত। হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে স্বাস্থ্যবিধিটা খুব সুন্দর করে মেনে চলতে হবে। তোমরা অপ্রয়োজনে কেউ বাহিরে বের হবে না, এবং যদি অগত্যা বের হতেই হয় তবে অবশ্যই ডাবল মাস্ক ব্যবহার করবে তোমরা, ঠিক আছে? আর ডাবল মাস্ক ব্যবহার করে যাবে, আর অবশ্যই দূরত্ব মেনটেন করবে। বুঝতে পেরেছ? সর্বোপরি তোমরা যে যাই করো না কেন খুব বুঝে শুনে চলবে। কোনো গ্যাদারিং, কোনো সমাবেশ, যেখানে লোকজনের সমাগম বেশি, সেই জায়গাগুলো এড়িয়ে চলবে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের চতুর্থ লেকচার নিয়ে আসব, যে ক্লাসটি শেষ হওয়ার পর আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমরা সবাই বাসায় পড়াশোনা করব, আর সবাই সবার জন্য দোয়া করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।